গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে আজকে শোনাবো সত্যজিৎ রায় অনুপ্রাণিত গল্প প্রফেসর শঙ্খকে চ্যালেঞ্জ। রচনা ইভান গুপ্ত, আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, শব্দগ্রহণ অপু আইচ, সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন প্রফেসর শঙ্খকে চ্যালেঞ্জ। প্রফেসর শঙ্খ শুভ্র সেন। প্রেসিডেন্সি কলেজের সহপাঠীরা মজা করে ডাকত এসকিউব। পড়াশোনা, বিশেষ করে বিজ্ঞানে তার দখল ছিল বরাবরই, কিন্তু একটি দুর্ঘটনার পর খুব আশ্চর্যজনকভাবেই তা বেড়ে যায়। কলেজের সায়েন্স ল্যাবে আপন মনে পরীক্ষা নিরীক্ষার সময় একটা বিস্ফোরণ দুর্ঘটনায় তিনি আহত হন এবং 2 মাসের মতো কোমায় ছিলেন। কোমা থেকে বেরিয়ে আসার পরবর্তী 6 মাসের মধ্যে তিনি 2টো জিনিস বুঝতে পারেন। 1, তার মস্তিষ্কের ক্ষমতা বেড়ে গেছে 3 গুণ, আর 2, তার চোখের নার্ভ খানিক দুর্বল হয়ে পড়েছে। দিনের আলোয় তাকে একটা হালকা গ্রেডের রঙিন চশমা পরে থাকতেই হবে। কেন তার এই পরিবর্তন হলো তার কোনো সম্যক ধারণা তিনি অনেক ভেবেও করতে পারেননি। কলেজ ল্যাবের নোট বই দেখে পরে তিনি সেই সব রাসায়নিক একই অনুপাতে আরও একবার মিশিয়েছিলেন, কিন্তু আর সেই বিস্ফোরণ ঘটেনি। সেসব বহু বছর আগের কথা। উচ্চতায় 6 ফুট 1, রোগা হাড় গঠন, তাই আর একটু বেশি লম্বা লাগে। মাথায় ব্যাকব্রাশ করা কাঁচা পাকা চুল খানিক লম্বা ও অবিন্যস্ত। ভারতীয় হিসেবে গায়ের রং একটু বেশি ফর্সা। মুখের আদল লম্বা ধাঁচের, চওড়া কপাল ও মুখে পাকা দাড়ি। মধুপুরে তার পৈতৃক বাড়ি কসমস ভিলাতেই তাঁর ল্যাবরেটরি। বাবা মা গত হয়েছেন অনেক বছর, বিবাহ করেননি, ভাই বোনও নেই। নিজের মতো নিরিবিলিতে পড়াশোনা, পরীক্ষা নিরীক্ষা করার পক্ষে এই কসমস ভিলা তাঁর যথেষ্ট পছন্দের। নিকটতম আত্মীয় বলতে পোষা বেড়াল প্লুটো। মধুপুর বেড়াতে গিয়ে পরিত্যক্ত কসমস ভিলা আমি দেখি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানতে পারি খুবই রহস্যজনকভাবে এই প্রফেসর একদিন নিখোঁজ হয়ে যান। তার সব জিনিস, জরুরি কাগজপত্র, জামা কাপড়, মায়ের চটি জোড়াও পড়েছিল, শুধু তার কোনো হদিশ পাওয়া যায়নি। আমি সাংবাদিক বলেই হয়তো আরেকটু তলিয়ে দেখার লোভ সামলাতে পারিনি। মধুপুর থানায় খোঁজ খবর করে জানতে পারি
খুন বা অপহরণের কোনো প্রমাণ পুলিশ পায়নি। শুধু একটি পর্যবেক্ষণ কেস ফাইলে নোট করা ছিল। সেটা হলো কসমস ভিলার বিরাট বাগানের প্রায় ৬০০ বর্গফুট জুড়ে একটা গোলাকৃতি জায়গার ঘাস এক্কেবারে পুড়ে গেছিল। ওই জায়গাটি আমি দেখেছি, আপনারা এখনো গেলে দেখতে পাবেন, কারণ ওখানে আর নতুন ঘাস বা আগাছা কিছুই গজায়নি। মধুপুর ছেড়ে চলে আসার একদিন আগে আমার একটি দারুণ লাভ হয়। আমি যে কসমস ভিলা ও প্রফেসর শঙ্খকে নিয়ে খোঁজ খবর করছি সেটা আশেপাশে সবাই মোটামুটি জেনে গেছিল। সকালে নীলাকমল গেস্ট হাউসে যেখানে আমি ছিলাম, তার মালিক গোপাল নন্দী এক ভদ্রলোককে নিয়ে আসেন। মধুপুর স্টেশন রোডে ওনার বইয়ের দোকান, কানহাই বুকশপ, আর ভদ্রলোকের নাম কানহাই কুমার। এর কাছে প্রফেসর শঙ্কর নিজের হাতে বাংলায় লেখা প্রায় ৪০টার মতো ডায়েরি আছে। পুরো সেটটাই আছে অপ্রকাশিত। আমি কাল বিলম্ব না করে সবকটাই কিনে নিই, বেশ কিছু টাকা গচ্চা দিয়ে। প্রফেসর শঙ্খ ও তাঁর বিভিন্ন অভিযান সম্পর্কে আমরা যেটুকু জানতে পারি তা তার এইসব ডায়েরি পড়েই। ডিসেম্বর, পরাণের এনে দেওয়া কফি খেতে খেতে ডায়েরি লিখছি। আগামীকাল রওনা দেব লন্ডনে। এবারে নতুন বছরের প্রথম দিনটা দেশের বাইরেই কেটে যাবে। একটি বৈজ্ঞানিক সংস্থা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একসাথে আয়োজন করেছে এক আবিষ্কার প্রদর্শনীর। নরউইচে। লন্ডন থেকে গাড়িতে পৌঁছতে ৩.৫ ঘন্টা লাগে। বিশ্বের বাছাই করা ১২ জন আবিষ্কারকের সর্বোচ্চ ৫টি করে আবিষ্কারকে এই প্রদর্শনীতে রাখা হবে। আমার যে আবিষ্কারগুলো এর মধ্যে থাকবে তার মধ্যে কিওরল ছাড়া বাকি সব আগেই পাঠিয়ে দিয়েছি। কিওরল বড়ির শিশি আমি নিজেই সঙ্গে করে নিয়ে যাব। সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর পাশে পাশে চলবে গোটা বিশ্বের তাবড় সংবাদ মাধ্যমের সাথে আমাদের সাক্ষাৎকার, সেমিনারে নিজেদের আবিষ্কার নিয়ে কিছু বলা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে আলাপ আলোচনা, এইসব। আমার এইসব আবিষ্কার এর আগেও প্রদর্শিত হয়েছে, তবুও আমন্ত্রণ গ্রহণ করলাম ২টি কারণে। প্রথম কারণ, বিশ্বের অন্যান্য আবিষ্কারকদের সাথে সামনাসামনি আলাপ আলোচনার ইচ্ছে। আর দ্বিতীয়, আমার ২ বন্ধু, ভূতত্ত্ববিদ মন্টগোমারি অ্যান্ডারসন আর জাদুবিদ্যা ও উইচক্রাফট গবেষক ডক্টর উইলভার নিউম্যানের সাথে আমার দেখা হওয়ার পরম প্রাপ্তি। ভিডিও কনফারেন্স আর সামনাসামনি দেখা হওয়ার মধ্যে পার্থক্য অনেক। এই মাসে আমার মধুপুরের বাড়ির ল্যাবের উল্লেখযোগ্য ঘটনা হল, আমার গত ৩ বছরের গবেষণা সার্থক হয়েছে। গবেষণা চলাকালীন কাজের খুঁটিনাটি লিখে রেখেছি অবশ্যই, কিন্তু সফল হওয়ার ব্যাপারটা এই প্রথম লিখছি। ১৯শে ডিসেম্বর রাত ৯:৩০ পরীক্ষা করে বুঝলাম যন্ত্রটা বেশ ভালোই কাজ করছে। নাম দিয়েছি অক্সি স্প্রে। দেখতে যে কোনো পারফিউম স্প্রে ক্যানের মতোই, সৌরশক্তিতে চলবে। বোতাম টিপলেই খানিকটা রাসায়নিক স্প্রে বাতাসে মিশে যাবে এবং ৩.৫ সেকেন্ডের মধ্যেই ওই জায়গার অক্সিজেন মাত্রা ৩ গুণ বাড়িয়ে দেবে। ক্রিসেন্থিমাম, স্নেক প্ল্যান্ট ও ক্যালেন্ডুলা ফুলের কিছু উপাদান কাজে লাগিয়ে এটা তৈরি করলাম। অক্সি স্প্রে তার চারদিকের ২৫ ফুট ব্যাসার্ধের মধ্যে অক্সিজেন মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম। অবশ্য সেই সাথে এটাও বলে রাখা উচিত যে অক্সি স্প্রে ব্যবহার করার আগে নিশ্চিত হয়ে নিতে হবে কোনো আগুনের উৎস যেমন ধূপ, জ্বলন্ত মোমবাতি এইসব কাছাকাছি না থাকে। বাতাসে অক্সিজেন মাত্রা বেড়ে গেলে দুর্বল ফুসফুস যেমন সহজেই অক্সিজেন শরীরে চালান করতে পারে, তেমন সামান্য আগুনও বাড়তি অক্সিজেনে মারাত্মক হয়ে উঠতে পারে।
পর্বতারোহী, খনির গভীরে কাজ করা শ্রমিক, যেখানে অক্সিজেন মাত্রা এমনিতে কম, এরকম আরও অনেক ব্যাপারেই এটা কাজে লাগতে পারে। কাল আমার বিড়াল প্লুটোর ওপর প্রয়োগ করে ভালো ফল পেলাম। সে বেশ উদ্দীপনার সাথে এদিক ওদিক ছুটোছুটি করল প্রায় ঘন্টা তিনেক। তারপর বারান্দায় রাখা আমার আরাম কেদারায় উঠে আমার দিকে চেয়ে একটা হাই তুলে ঘুমিয়ে পড়ল। আজ সে সম্পূর্ণ স্বাভাবিক। ভাবছি অক্সি স্প্রে সঙ্গে করে নিয়ে যাব, অ্যান্ডারসন আর নিউম্যানকে দেখাবো। ডিসেম্বর, নরউইচ শহরের সানভিউ হোটেলে বসে ডায়েরি লিখছি। গতকাল শুরু হয়েছে প্রদর্শনী। উদ্বোধন পার্টিতে দেখা হলো আমার দীর্ঘদিনের বন্ধু অ্যান্ডারসন আর নিউম্যানের সাথে। ওরা দুজনে এই প্রদর্শনীতে বিশেষ আমন্ত্রিত অতিথি, এবং আমাদের তিনজনেরই থাকার বন্দোবস্ত এই হোটেলেই করেছেন আয়োজকরা। আমরা তিনজন ছাড়াও এই হোটেলে রয়েছেন বিখ্যাত জাপানি পদার্থবিদ নিমিরাতো ওসাই, রয়েছেন রুশ মলিকিউলার বায়োলজিস্ট আন্দ্রে মালকোভিচ ও আরও অনেকেই। বিশাল ব্যাঙ্কুয়েট হলের বারান্দায় বসে আমরা কথা বলছিলাম। অ্যান্ডারসন আমার অক্সি স্প্রে দেখে বলল, তোমার এই আবিষ্কারটা তো শোরগোল ফেলে দেবে হে। নিউম্যান অবশ্যই তার স্বভাবসিদ্ধ উত্তেজিত ভঙ্গিতে আমায় বলল, তুমি আয়োজকদের বলে অক্সি স্প্রেকে প্রদর্শিত আবিষ্কারের অন্তর্ভুক্ত করো, সর্বোচ্চ 5টা নয়। তোমার ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম করতেই হবে। আমি নিউম্যানকে শান্ত করে বুঝিয়ে বললাম, আমি যে প্রচার বিমুখ সে তো তোমরা জানোই। তোমাদের দেখানোটাই ছিল আমার উদ্দেশ্য। তাছাড়া আর সব বৈজ্ঞানিকের ক্ষেত্রে যে নিয়ম, আমার বেলায় সেটা পিছন থেকে আমার কাঁধে মৃদু টোকা পড়ায় আমায় থামতে হলো। প্রফেসর সংখ্যা, আই বিলিভ। প্রশ্নকর্তা একজন চীন দেশীয় ভদ্রলোক, চোখে চশমা, মাথায় টাক, বয়স আন্দাজ 50, ধবধবে সাদা স্যুট ও সাদা জুতো পরিহিত, কোটের পকেটে আবার একটা লাল গোলাপ ফুল, মুখে বিনয়ী হাসি নিয়ে মাথাটা একটু ঝুঁকিয়ে আমার দিকে চেয়ে আছেন। আমি মাথা নেড়ে হ্যাঁ বলায় উনি আমাদের তিনজনের সঙ্গেই করমর্দন করলেন এবং ভাঙা ভাঙা ইংরেজিতে আমার সঙ্গে একান্তে কথা বলতে চেয়ে অনুরোধ করলেন। নিজের পরিচয় দিতে গিয়ে বললেন ওনার নাম সেইন হুয়ান। উনি উত্তর চায়নার জিনান শহরে থাকেন, সেখান থেকেই এসেছেন। বিখ্যাত মার্কিন ভাইরোলজিস্ট ডেভিড কালহানের কর্পোরেট সংযোগ ম্যানেজার হিসেবে। আমি সেইনকে শান্তভাবে বললাম, অ্যান্ডারসন ও নিউম্যান আমার দীর্ঘদিনের বন্ধু, আপনি নিশ্চিন্তে এদের সামনেই বলতে পারেন। কিন্তু ভদ্রলোক একগাল হেসে ম্যান্ডারিন চাইনিজ ভাষায় আমায় যা বললেন তার মানে হলো, আমি বরং পরে আসব। তুমি জানলে আশ্চর্য হবে প্রফেসর, যে তোমার ওপরে টেক্কা দেবার লোক আছে। আমার জানা 71টা ভাষার মধ্যে ম্যান্ডারিন চাইনিজটাও পড়ে, কিন্তু আমার দুই বন্ধুর তা নয়। তাই সেইন চলে যাবার পর তার কথাগুলো আমি ইংরেজি তর্জমা করে আমার বন্ধুদের বুঝিয়ে দিলাম। অ্যান্ডারসন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজকাল বিজ্ঞানের প্রদর্শনীতে উল্টোপাল্টা লোকের আনাগোনা বড্ড বেড়ে গেছে। বিভিন্ন কোম্পানির দালালরা আবিষ্কারের পেটেন্ট কিনতে হুড়োহুড়ি শুরু করে দিয়েছে। নিউম্যান উঠে পড়ল, ওকে একটি জার্মান টেলিভিশনে সাক্ষাৎকার দিতে হবে। অ্যান্ডারসন তার নিজের ঘরে চলে গেল বিশ্রাম নিতে। আমার ঘর 7 তলায় আর অ্যান্ডারসন ও নিউম্যানের 5-এ। রাতে ডিনার আমরা তিনজন একসাথেই খাবো, আগে থেকেই ঠিক হয়ে আছে। আমি একটু হাঁটতে বেরোলাম। নরউইচ খুব সুন্দর শহরতলি জায়গা, শান্ত, সাজানো গোছানো, পরিষ্কার রাস্তাঘাট। রাস্তার এক পাশে ছোট বইয়ের দোকান, কফি শপ। সব দোকান ও বাড়ি নিউ ইয়ারের জন্য আলো দিয়ে সাজানো হয়েছে। আমাদের হোটেল যে রাস্তার ওপর, সেই এলমার স্ট্রিট ধরে খানিকটা এগোলেই রাস্তাটা একটু ঢালু হয়ে এসে পড়ে একটা মোড়ে।
সেখান থেকে রাস্তা দুই ভাগ হয়ে একটা চড়াই উঠে গেছে, আর একটা ঢালু হয়ে নেমে গেছে। প্রদর্শনীর জায়গায় যেতে গেলে চড়াই রাস্তায় উঠতে হয়। দ্বিতীয় রাস্তা ধরে খানিকটা গেলেই একটা পার্ক, বেশ বড় বড় গাছ আছে পার্কটায়। আমার ইচ্ছে পার্কটায় গিয়ে বসে একটু ভাবব। সেইনের একটা কথা আমার বারবার মনে পড়ছে, তোমার উপরে টেক্কা দেবার লোক আছে। কোন ব্যাপারে টেক্কা দিল, কেই বা টেক্কা দিল? আমি আজ অবধি যত আবিষ্কার করেছি সেগুলোর চেয়ে ভালো আর কেউ কিছু করেনি। আমি আবিষ্কার করার কোনো প্রতিযোগিতায় নামিনি, কিন্তু এটা সত্যি যে আমার মৌলিক গবেষণাগুলোকে কেউ ছাড়িয়ে যেতে পারেনি এখনো পর্যন্ত। অবশ্যই ছাড়িয়ে গেলে আমি খুশিই হব। বিজ্ঞান যত এগিয়ে যাবে তত মানুষের মঙ্গল। পার্কটা চতুষ্কোণ, ঢোকার গেট চতুষ্কোণের একটা কোণে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক। কিছু ওয়ালনাট গাছের নিচে কয়েকটা বেঞ্চ আছে। এগিয়ে গিয়ে একটায় বসলাম। খানিক দূরে আরেকটি বেঞ্চিতে একজন বয়স্ক মহিলা বসে উল বুনছেন। আমার দিকে একবার মুখ তুলে তাকিয়ে অল্প হেসে মাথা একটু ঝাঁকিয়ে অভিবাদন করলেন। আমিও করলাম। মহিলা আবার উল বোনায় মনোনিবেশ করলেন। দুটি অল্প বয়সী যুবক যুবতী হাত ধরাধরি করে হেঁটে গেল সামনে দিয়ে। বসে বসে আমি এই নির্জন শান্ত পরিবেশ উপভোগ করছিলাম। পূর্ব অভিজ্ঞতায় জানি এই ধরনের প্রদর্শনীর আয়োজনে পরের দিকে বেশ ব্যস্ত হয়ে পড়তে হয়। নিজের আবিষ্কারগুলি সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া, সংবাদ মাধ্যমের নানান প্রশ্নের উত্তর দেওয়া, আরও কত কি। দেখতে দেখতে 20টা দিন কেটে যাবে। আমার ঘাড়ের কাছে একটা সুরসুরি অনুভব করায় ভাবনায় ছেদ পড়ল। মিহি বরফ পড়তে শুরু করেছে, সঙ্গে মাফলার নিয়ে বেরোয়নি। এবার উঠে হোটেলের দিকে রওনা দেব ভাবছি, এমন সময় We meet again, Professor. আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন সেইন হুয়ান। একগাল হাসিতে ছোট চোখ প্রায় বুজে এসেছে। মাথায় একটু ঝুঁকিয়ে বিনয় করে হাত কচলাচ্ছে। লোকটা কি আমায় ফলো করছে নাকি? আমাদের কথা চাইনিজ ভাষাতেই হলো। বরফ পড়ছে। তোমার কি মনে হয় না প্রফেসর, গরম কফি সহযোগে আমাদের কথাবার্তা আরও আরামদায়ক হতে পারে? আমি এখানে একটা ভালো কফি শপ জানি, তোমার হোটেলের ফেরার পথেই পড়বে। আমি আপত্তি করলাম না। দেখাই যাক সেইন কি বলতে চায়। 31শে ডিসেম্বর রাত 12:30। ঘুমোতে যাওয়ার আগে আবার লিখতে বসেছি। ডাইনিং হলে অ্যান্ডারসন, নিউম্যান ও আমার দেখাশোনার দায়িত্বে যে সুইডিশ ছেলেটি রয়েছে, ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি অফ নিউরোলজিক্যাল সায়েন্সে রিসার্চ করছে, বেনেডিক্ট টাইলার। আমরা সবাই একসাথেই ডিনার করলাম। বেনেডিক্ট বা বেনকে দেখলে একজন কমবয়সী সুদর্শন কবি বলেই মনে হয়। মাথায় ঝাঁকড়া সোনালি চুল, ভাসা ভাসা চোখ, টিকলো নাক, লম্বা ছিপছিপে চেহারা। খুব করিতকর্মা ছেলে এই বেন। ভারতের আয়ুর্বেদ চিকিৎসা ও তার কার্যকারিতা নিয়ে বিশেষ কৌতূহলী। ঘরে চলে আসার আগে সবাই সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানানো হলো। সেইনের সঙ্গে কি কথা হলো সেটা এবার লিখে রাখি। সেইন যা বলল তা যদি সত্যি হয় তাহলে আমার বিচলিত হওয়ার যথেষ্ট কারণ আছে। বায়োলজিস্ট ডেভিড কালাহান একটি ভাইরাসের ওপর গবেষণা করছেন গত 7 বছর ধরে। ওনার দৃঢ় বিশ্বাস এই ভাইরাস আমার কিওরলকে টেক্কা দিতে সক্ষম। বিশ্বাস আরও পাকাপোক্ত করতে উনি ওনার ল্যাবে আমার সামনে একবার কিওরল প্রয়োগ করে দেখতে চান। সেইন মারফত ওনার অ্যাম্বেলসাইডের বাড়ির অত্যাধুনিক ল্যাবে আমায় আমন্ত্রণ জানিয়েছেন, সঙ্গে একটি চিঠিও দিয়েছেন। চিঠিতে উল্লেখযোগ্য অংশটি হল, আমার যা কিছু লেখা বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে বেরিয়েছে
সবই ডেভিড পড়েছে এবং আমার কিওরল সম্পর্কিত সব লেখাই ডেভিড বিশেষ মনোযোগ দিয়ে পড়েছে ও অবশেষে আমাকে টেক্কা দিয়েছে। বিশদ জানতে আমি যেন অবশ্য করেই তার নিমন্ত্রণ গ্রহণ করি। এতেই আমার ও সমগ্র মানব জাতির মঙ্গল। সেইন এই বিষয়ে বেশি কিছু বলতে চাইল না, শুধু বারবার করে আমায় ডেভিডের নিমন্ত্রণ গ্রহণ করতে পীড়াপিড়ি করতে লাগল। আমি সেইনের নম্বর নিয়ে রেখেছি, বলে দিয়েছি আমি নিমন্ত্রণ গ্রহণ করলে জানাবো। এই বিষয়ে আর যেন আমায় বিরক্ত না করে। নতুন বছর শুরু হয়ে গেছে। দূরে কোথাও গান বাজনার মৃদু আওয়াজ আসছে। আমি শুয়ে শুয়ে নেচার পত্রিকায় প্রকাশিত জিনতত্ত্বর ওপর একটা লেখা পড়ছিলাম। সবেমাত্র ভাবছি এবার ঘুমিয়ে পড়ব, ঠিক তখন আমার ঘরের দরজায় মৃদু টোকা পড়ল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কাঁচুমাচু মুখ করে বেনেডিক্ট দাঁড়িয়ে আছে। এত রাতে কি বলতে এলো ছোকরা? বেনেডিক্ট তাড়াতাড়ি বলল, আপনাকে বিরক্ত করার জন্য অত্যন্ত দুঃখিত প্রফেসর। কি ব্যাপার বলো? আশা করি আপনার ঘুম ভাঙায়নি। আমি বেনেডিক্টকে আশ্বস্ত করে ভেতরে আসতে বললাম। সোফায় বসে বেনেডিক্ট আমায় নতুন বছরের শুভেচ্ছা জানালো। তারপর একটু অস্বস্তি নিয়ে বলল, আপনাকে আমার খুব ভালো লাগে প্রফেসর। আপনার সান্নিধ্যে আসার ইচ্ছে আমার অনেক দিনের, কিন্তু এই মুহূর্তে আপনাকে একটা ব্যাপারে সাবধান করা উচিত মনে হয়। আমি এত রাতে এলাম, দেরি করলে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমার আফসোসের শেষ থাকবে না। একটু থেমে আবার বলতে শুরু করলো বেনেডিক্ট, আপনার বিরুদ্ধে কিছু বৈজ্ঞানিক ঘোঁট পাকাচ্ছে প্রফেসর। তারা আপনার আবিষ্কারগুলো খুব একটা ভালো চোখে দেখে না। তারা আপনাকে জব্দ করতে চায় এবং এইসব বৈজ্ঞানিকের পেছনে অনেক বড় বড় কোম্পানির মদত আছে। আমি বেনেডিক্টকে বোঝালাম আমার জন্য চিন্তা না করতে। বললাম, আমার কোনো বিপদ বা প্রাণ সংশয় হলে আমারই আবিষ্কার দিয়ে আত্মরক্ষার পথ আমার আছে। বেনেডিক্ট আমায় শুভরাত্রি জানিয়ে চলে গেল। আজ 1 জানুয়ারি। এই বোধহয় প্রথম নতুন বছরের পয়লা দিনে আমরা 3 জন বন্ধু অ্যান্ডারসন, নিউম্যান ও আমি একসাথে এক জায়গায় রয়েছি। দিনটাও বেশ ঝকঝকে, প্রাণোচ্ছল। সকালে একসাথে ব্রেকফাস্ট করতে করতে প্রস্তাবটা দিল নিউম্যান। একটা সসেজের টুকরোয় কামড় দিয়ে ডক্টর নিউম্যান বলল, নিউ ইয়ারের আমেজ মাখায় সুন্দর দিনে মিটিং আর সেমিনারের কচকচে কি তোমাদের ভালো লাগছে? আমি আর অ্যান্ডারসন দৃষ্টি বিনিময় করলাম। অবাক কাণ্ডই বটে, কারণ নিউম্যান বেশ কাঠখোট্টা গোছের বলেই আমরা জানি। অ্যান্ডারসন ওর সম্পর্কে মজা করে যা বলে সেটার সহজ বাংলা করলে দাঁড়ায় কাঠখোট্টা গাঁট্টা গোঁট্টা। উইচক্রাফট গবেষকের আজ হলোটা কি? ইটস দ্য ওয়েদার মাই ফ্রেন্ডস, ইটস দ্য স্প্লেন্ডিড ওয়েদার। উইলবার কিন্তু ঠিকই বলেছে, এরপর তো লাগাতার সেমিনার, ইন্টারভিউ এইসব চলবে। আজকের দিনটা আমরা নিজেদের মতো করে কাটাতেই পারি। আই এম গেম। কি করা যায়? পেন্সথোরপে ন্যাচারাল পার্ক, নামটা শুনেছো? হ্যাঁ শুনেছি, সে তো বিখ্যাত জায়গা, নরফোকের দ্রষ্টব্য স্থান। চলো আজকের দিনটা আমরা সেখানেই কাটাই। নরউইচ থেকে মাত্র 45 মিনিট। গাছগাছালি, বন্য প্রাণী, হ্রদ, রেস্তোরাঁ, ক্যাফে সব পাবে সেখানে। হ্যাঁ, সেটা মন্দ হয় না। গাড়ির কথা হোটেলে বলে দিলেই হবে। অতএব প্ল্যান ঠিক হয়ে গেল। আমরা স্নান সেরে নিয়ে 10টার মধ্যেই রওনা দিলাম পেন্সথোরপের উদ্দেশ্যে। নরউইচ থেকে ফ্যাকেনহাম যাওয়ার রাস্তায় পড়ে এই পেন্সথোরপে ন্যাচারাল পার্ক। আমরা যখন সেখানে পৌঁছলাম তখন 11টা বাজতে 10। এখানে বিনা পয়সায় গাড়ি পার্ক করা যায়।
আজ বেশ ভিড় আছে। নতুন বছরে ভিড় তো হবেই। জায়গাটা ঘুরে দেখার আগে আমরা কোর্টিয়ার্ড ক্যাফেতে বসে এক কাপ করে কফি খেয়ে নিলাম। বিল মেটাবার সময় টের পেলাম আমার কোটের পকেটে কে একটা কাগজ গুঁজে দিয়েছে। অ্যান্ডারসন আমার হাত থেকে কাগজটা নিয়ে পড়ল। Your invention will ruin millions. Professor, you are an enemy of the people. অর্থাৎ তোমার আবিষ্কার প্রচুর মানুষের ক্ষতি করবে প্রফেসর। তুমি মানুষের শত্রু। নিউম্যানের চোয়াল শক্ত হয়ে গেছে। টেবিল থাবড়ে বলল, এটা আবার কোন ধরনের রসিকতা? হ্যাঁ, বেটাকে সামনে পেলে ওর ক্ষতিটা বেশ গুছিয়ে করবো, আমি কথা দিচ্ছি। আহা উইলবার, শান্ত হও, শান্ত হও। আরে সামনে তো এরা আসে না, এরা আড়ালেই থাকে। কিন্তু আমি ভাবছি এখানে শঙ্কর কোন আবিষ্কারের কথা মিন করছে এরা। সেটা আমিও কিছুতেই বুঝলাম না। আমার বেনেডিক্ট ছোকরার সাবধান বাণী মনে পড়ল। আমি অ্যান্ডারসন ও নিউম্যানকে ব্যাপারটা খুলে বললাম। গোটা বিশ্বে যত বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে সবটাই টার্গেটেড। বড় বড় কোম্পানিগুলো ফান্ড দিচ্ছে যাতে ভবিষ্যতে তাদের মুনাফা বাড়ে। আর সরকার যে গবেষণার ফান্ড দেয় সেটা কেবলমাত্র নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য। সুতরাং যে সমস্যার সমাধানে মুনাফা নেই সেই ব্যাপারে গবেষণায় কারোর কোনো আগ্রহ নেই। ক্যাফে থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে কথা বলছি। একজন সুস্থ ব্যক্তি আর একজন মৃত ব্যক্তি কারোর কোনো কাজে লাগে না, জানো তো শঙ্কর। আমি উইলবারের কথা বুঝতে না পেরে ওর মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। আমরা হাঁটতে হাঁটতে একটা হ্রদের ধারে এসে বসেছি। হ্রদে প্রচুর ফ্লেমিঙ্গো পাখি রোদ পোহাচ্ছে। এখানে একাধিক হ্রদ আছে যেখানে প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। আর আছে বেশ কিছু হাইড আউট। প্রত্যেকটি হাইড আউটের আলাদা আলাদা নাম আছে। পক্ষীপ্রেমীরা এই হাইড আউটে বসে পাখি দেখেন বা পাখির ছবি তোলেন। হ্রদের ধারে কয়েকটা ওক কাঠের বেঞ্চি আছে। আমরা তিনজন তার একটাই বসলাম। আমাদের খুব কাছেই যে হাইড আউট সেটার নাম ফার্মল্যান্ড হাইড আউট। চারিদিকে নির্জন পরিবেশ। হ্রদে ফ্লেমিঙ্গো ছাড়াও রয়েছে ক্রেইন পাখি বা সারস। সোনালি রোদ সারসের গায়ে পড়ে তাদের আরও সুন্দর করে তুলেছে। মাঝে মাঝে আমাদেরই মতন টুরিস্ট দল আসছে, ছবি তুলছে, আবার অন্যদিকে চলে যাচ্ছে। বেঞ্চিতে আরাম করে বসে বেটে খাটো হৃষ্টপুষ্ট এবং গাঁট্টাগোট্টা উইলবার নিউম্যান তার উক্তির ব্যাখ্যা করতে লাগলো। একজন সুস্থ মানুষ ডাক্তারের কাছে যায় না, হাসপাতালে যায় না, ওষুধ খায় না, ডায়াগনস্টিক সেন্টারে যায় না মেডিকেল পরীক্ষা করাতে। ভেরি ব্যাড ফর ইকোনমি। এক্স্যাক্টলি, ব্যাড ফর ইকোনমি। তাদের দিয়ে কারোর কোনো রোজগার হয় না। সেম উইথ দ্য ডেড গাই। ব্যক্তি একবার মারা গেলে তাকে নিয়ে আর ব্যবসা করা যায় না। অ্যান্ডারসন গম্ভীর মুখে উঠে দাঁড়িয়ে ওর জ্যাকেটের পকেট থেকে একটা চুরুট বার করে ধরালো। আমি জানি এটা অত্যন্ত দামি মন্টে ফরচুনা চুরুট। একটা মিষ্টি কড়া গন্ধে চারিদিক ভরে গেল। চুরুট টানতে টানতে অ্যান্ডারসন আমাদের সামনে পায়চারি করতে লাগলো। তার মানে আমার বন্ধুটি উত্তেজিত। অ্যান্ডারসনকে দেখলে মনে হয় বৈজ্ঞানিক নয়, শিকারী। চেহারায় উইলবারের ঠিক উল্টো। উইলবার খাটো, গাঁট্টাগোট্টা, হৃষ্টপুষ্ট। মাথার ঠিক মাঝখানে টাক, আর তার চারপাশে সোনালি চুল একটু বড়। চোখে একটা রিমলেস চশমা। আর অ্যান্ডারসন উচ্চতায় আমার চেয়ে 1 ইঞ্চি কম। বেশ দোহারা গড়নের চেহারা। মাথার চুল বেশ হিসেব করে ছাঁটা, আর একটা সরু গোঁফ আছে। মাথায় একটা খাকি রঙের টুপি পরে। গোঁফ আর টুপিতে অ্যান্ডারসনকে মনে হয় বন্দুক তুলে নিয়েই সে জঙ্গলে ঢুকবে শিকার করতে। পায়চারি থামিয়ে এবার অ্যান্ডারসন বলে উঠল,
নিউম্যান যা বলল তা সবটাই সত্যি এবং খুব দুঃখজনকভাবে সত্যি। আচ্ছা শঙ্খ, আমরা কি এই জন্যই বৈজ্ঞানিক হয়েছিলাম? অসুস্থ মানুষকে নিয়ে ব্যবসা চলছে বিশ্বজুড়ে। ডোন্ট ফরগেট অ্যান্ডি, তার আগে মানুষকে অসুস্থ করার ব্যবসা চলছে। বিজ্ঞাপনের নানান প্রলোভন দেখিয়ে মানুষকে ভুলিয়ে ভালিয়ে এমন সব খাবার, পানীয়, এনার্জি ড্রিঙ্ক, টনিক কেনাচ্ছে যেগুলো আসলে আসলে বিষ। তারপর তারা অসুস্থ হলে শুরু হচ্ছে তাদের নিয়ে আর এক প্রস্ত ব্যবসা। আমার বন্ধু মনস্তত্ত্ববিদ বিল গিলবার্ট একটা খুব ইন্টারেস্টিং গবেষণা করেছে বিজ্ঞাপনের কারসাজি নিয়ে। বিজ্ঞাপনে কিভাবে মনস্তত্ত্বকে ব্যবহার করে মানুষকে জিনিস কিনতে বাধ্য করে। এই কারসাজিটা শুরু হয় কার্টুন দিয়ে। বিল লিখছে, ডোনাল্ড ডাক চরিত্রটি এমনিতে জামা কাপড় পরেন না, কিন্তু স্নান করে যখন বেরোয় তখন তার কোমরে তোয়ালে জড়ানো থাকে। কেন? এই তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে আসায় দর্শক ধরে নিচ্ছে যে স্নান সেরে সে বেরিয়ে আসছে। মেক বিলিভ, আমি বলবো না, যেটা তুমি ভাববে সেটাই। এরকম আরও অনেক পর্যবেক্ষণ ও তার বিশ্লেষণ আছে ওই রিসার্চ পেপারে। হ্যাঁ, সেই পেপারটা আমিও পড়েছি, কোনো একটা জার্নালে বেরিয়েছিল, নাম মনে নেই। দ্য সাইকোলজি অফ চয়েসেস, ভালো লেখা। কিন্তু হোয়ার ডু আই ফিট ইনটু অল দিস? আমাকে মানুষের শত্রু বলার কারণ কি? তুমি টার্গেটেড রিসার্চ করো না, নিজের খেয়ালে গবেষণা করো। তোমার বেশিরভাগ আবিষ্কারের কোনো পেটেন্টও তুমি বিক্রি করোনি, অর্থাৎ তোমার আবিষ্কারকে বাণিজ্যিকভাবে কোনো রকম ব্যবহার করা যাচ্ছে না এবং মুনাফাও অর্জন করা যাচ্ছে না। ওয়েল, দ্যাট মেক্স হিম এনিমি অফ সাম পিপল, নট অল। সংখ্যক কিছু মুনাফাখোর মানুষের শত্রু হতে পারে, সবার কেন হবে? এর কোনো উত্তর অ্যান্ডারসন দিতে পারল না। আমি এখন ওদের সেইনের বক্তব্য ও ডেভিড কালহানের গবেষণার ব্যাপারে যেটুকু তার চিঠিতে লেখা ছিল সেটা বললাম। এও বললাম যে এই ডেভিড নামক ব্যক্তিটি আমাকে টক্কর দেবার চক্করে একটা কেলেঙ্কারি না ঘটিয়ে ফেলে। এই নিয়ে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় সাবধান করছে। সেইন হুয়ানটা তো একটা দালাল, আর ডেভিড কালাহান, হু ইজ দিস গাই? নেভার হার্ড অ্যাবাউট হিম। আচ্ছা শঙ্খ, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে তোমার কিওরলকে কেউ টেক্কা দিতে পারে? পারলে আমি খুশি হব না অ্যান্ডি। নিজের কথা ভেবে নয়, সাধারণ মানুষের কথা, গরিব মানুষের কথা ভেবে। 12 বছরের বেশি আমার লেগেছে ওই ওষুধ আবিষ্কার করতে। দিনরাত খেটেছি, নাওয়া খাওয়া ভুলে। ভবিষ্যতে সবচেয়ে বেশি মহার্ঘ হবে চিকিৎসা। তাই আমার সর্বরোগহরা কিওরল মানুষের উপকারে লাগবে। দেশের সরকারকে আজ 5 মাস হলো জানিয়েছি যে আমি এই ওষুধের পেটেন্ট সরকারকে বিনা পয়সায় দিয়ে দিতে চাই। সরকার সাধারণের জন্য এই ওষুধ উৎপাদনের ব্যবস্থা করুক। কিন্তু সরকারের তরফ থেকে হ্যাঁ বা না বাচক কোনো উত্তর এখনো আসেনি। দেশের সরকার যদি আগ্রহ না দেখায় তখন তুমি কি করবে শঙ্খ? স্টপ ওয়ারিং অ্যাবাউট ইট। অ্যান্ডি, ছেলে মানুষের মতো কথা বলো না। কারোর দেখতে ভালো লাগে না যে তার পরিশ্রম জলে গেল। শঙ্কর এই কিওর অল আবিষ্কারের পেছনে যে খাটনি ছিল সেটা মানুষের কল্যাণের কথা ভেবে, ব্যক্তিগত উন্নতি তো নয়। তুমি জানো ও কি ধরনের মানুষ। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই পুরো ব্যাপারটা নিয়ে বেশ দুর্ভোগ পোহাতে হবে মানুষকে। অ্যান্ডারসন চুরুট ঠোঁটের এক পাশে রেখে দাঁতে কামড়ে ধরে 2 পকেটে হাত ঢুকিয়ে বলল, সিক্সথ সেন্স, বিজ্ঞানের ভাষায় যাকে বলে প্রোপ্রায়োসেপশন। আমি নিশ্চিত সে কথা তুমি বলছো না, তুমি বলছো প্যারানর্মাল সিক্স সেন্সের কথা। বিলিভ ইন ইট। আমি কিছু বলার আগেই স্বভাবসুলভ উত্তেজিত নিউম্যান বলে উঠল, যে কোনো কাণ্ডজ্ঞান সম্পূর্ণ মানুষে বিশ্বাস করে, সবাই তো আর তোমার মতো বিটকেল নয়। সে কথা তুমি তো বলবে উইলবার, তোমার তো আবার প্যারানর্মাল নিয়ে সব কাজকর্ম গবেষণা। নিউম্যান রেগে গিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, আমি ওদের থামালাম। এই এক সমস্যা, দুজনে একত্র হলেই
কথায় কথায় ঝগড়া লাগে। আসলে দুজনের মধ্যেই একটা ছেলে মানুষ লুকিয়ে আছে, যে মনটা আমরা কলেজ পাশ করে কলেজেই ফেলে রেখে আসি, সেই মনের একটা ছোট্ট টুকরো এই দুই খ্যাতিমান বৈজ্ঞানিক এখনও বহন করে চলেছেন। আমি ওদের দুজনকেই থামিয়ে দিয়ে বললাম, এই সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় নিয়ে বিখ্যাত শিকারী জিম করবেট সাহেবের একটা বক্তব্য আছে, জানো তোমরা? দুজনেই মাথা নেড়ে না বলল। শোনো তবে, জিম তখন ব্রিটিশ অধীনস্থ ভারতের কুমায়ুন অঞ্চলে থাকেন। ঘটনাটা যে জায়গার, সেটা ওনার গার্নি হাউস বাড়ির কাছেই। সেই সব জায়গার জঙ্গলে বাঘ ও লেপার্ডের উৎপাত ছিল এতটাই, যেটা আজকালকার সেফ টাইগার প্রচারের যুগে অবিশ্বাস্য মনে হতে পারে। এক একটা মানুষ খেগো বাঘ গড়ে 50 থেকে 60 জন মানুষ খেয়ে সাবার করে দিত। এছাড়াও গরু মোষ হত্যা করা তো আছেই। জিম সাহেব যত বাঘ মেরেছেন জীবনে, প্রায় সবটাই গ্রামের মানুষের প্রাণ ও গরু বাঁচাতে। একজন গরিব মানুষের গরুকে বাঘে খাওয়া মানে তার অপরিসীম ক্ষতি। তো এরকমই এক মানুষ খেগো বাঘের আবির্ভাব হলো একবার, এবং আশপাশের গ্রামে শোরগোল পড়ে গেল। জিম সাহেবের কানেও গেল খবরটা। উনি একদিন একটি গ্রামে গিয়েছিলেন কাজে। কাজ সেরে ফিরতে ফিরতে সন্ধে নেমে আসে। উনি ওনার গার্নি হাউসের বাড়িতে ফিরছিলেন চেনা পথ দিয়েই, পায়ে হেঁটে। অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে উনি ওই বাঘটার কথাই ভাবছিলেন। পথ খানিকটা জঙ্গলের ভেতর দিয়ে গেছে, খানিকটা আবার রাস্তা, একটা কালভার্টও আছে। একসময় জিম সাহেব বাড়িও পৌঁছে গেলেন। অন্যমনস্কভাবে তোয়ালে হাতে নিয়ে বাথরুমে ঢুকতে যাচ্ছিলেন স্নান করবার জন্যে। খেয়াল হলো বাইরের জামা কাপড় জুতো খুলতে হবে। প্রথমেই জুতো খুলতে গিয়ে উনি থমকে গেলেন। কি হলো ব্যাপারটা? কালো বুট জুতো লাল গুঁড়োয় মাখামাখি হয়ে আছে। কিসের গুঁড়ো? ভালো করে দেখে বুঝলেন লাল সুরকি। যে পথ দিয়ে উনি এসেছেন সেটা শর্টকাট। এই পথ খানিক জঙ্গলের মধ্যে দিয়ে এসেছে বলেই আলো পড়ে এলে মানুষ খেগো বাঘের ভয়ে গ্রামবাসীরা এড়িয়ে চলত। এই পথ দিয়ে উনি বহুবার যাতায়াত করেছেন, প্রতিদিন করেন। এরকম গুঁড়ো লাগার তো কথা নয়। করবেট সাহেবের মাথায় রোখ চেপে গেল। উনি বুঝলেন এই রহস্যের সমাধান এক্ষুনি করতে হবে, এবং পায়ের ছাপ দেখেই করতে হবে। রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেলে সব ছাপ মুছে যাবে, তখন আর কিছুই বোঝা যাবে না। সুতরাং উনি ওই রাতেই আবার বেরোলেন এবং সঙ্গে একটা লণ্ঠনও নিলেন। নিজেরই পায়ের ছাপকে ফলো করে উনি হাঁটছেন। উনি অবাক হয়ে দেখলেন অন্যমনস্কভাবে উনি রাস্তা বা কালভার্টের ওপর না গিয়ে অনেকটা ঘুরে গেছেন। এক জায়গায় খানিকটা সুরকির গুঁড়ো স্তূপ করে রাখা ছিল রাস্তার কাজের জন্যে। উনি তার ওপর দিয়ে হেঁটেছেন। এবার উনি রাস্তার দিকে গেলেন এবং কালভার্টের ওপরেও উঠলেন। ভালো করে লক্ষ্য করে বুঝলেন জঙ্গলের ভেতর থেকে বাঘ বেরিয়ে কালভার্টের ওপর উঠেছিল এবং সেখানেই বসেছিল। তারপর কালভার্ট ডিঙিয়ে উল্টো দিকে চলে গেছে। পাগমার্ক তাই বলছে। জিম করবেট লিখেছেন, সম্ভবত আমি যখন হেঁটে ফিরছি বাঘটা তখন কালভার্টের ওপরেই ছিল। আমি যদি ঘুরপথে না গিয়ে প্রতিবারের মতো চেনা রাস্তার কালভার্টের ওপর উঠতাম, তাহলে বাঘ ক্ষুধার্ত না হলেও কোণঠাসা হয়ে আমায় আক্রমণ করতে পারত। আমার সঙ্গে তখন রাইফেল বন্দুক কিছুই ছিল না। আমি না জানলেও আমার ষষ্ঠ ইন্দ্রিয় টের পেয়েছিল যে আমার জম কালভার্টের ওপর বসে রয়েছে। তাই আমি নিজের অজান্তেই অনেকটা ঘুরে বাড়ি ফিরেছিলাম। সেই যাত্রায় আমি আমার সিক্সথ সেন্সের জন্য বেঁচে গেছিলাম। এটা জিম করবেটের নিজের লেখা বইতে আছে অ্যান্ডি। ইটস আ ফ্যাক্ট। ঘটনাটা দারুণ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিউম্যান কিন্তু খুবই উৎসাহিত হয়ে উঠল এই ব্যাপারটা শুনে। নিজের 2 হাত ঘষে নিয়ে আঙুল মটকাতে মটকাতে বলল,
Parapsychology. Strange things happen in this world, Shankho. And this is no place for strangers. দুজন সন্ডামার্কা লোক এসে দাঁড়িয়েছে। একজনের কোমরে রিভলভার গোঁজা, সামনে খোলা জ্যাকেটের একটা দিক সরিয়ে আমাদের দেখিয়ে দিল। আমি আর নিউম্যান বেঞ্চিতে বসেছিলাম, আর আমাদের মুখোমুখি দাঁড়িয়ে চুরুট খাচ্ছিল অ্যান্ডারসন। আমার ভয় গুন্ডা দুটোকে নিয়ে নয়, আমার ভয় নিউম্যানকে নিয়ে। আমার এই বন্ধু বেজায় রকচটা, খেপে গিয়ে কি করে বসে তার ঠিক নেই। ওই সাংখা, যতটা পারা যায় শান্ত স্বরে বললাম, কি চাও তোমরা? ক্যাটকেটে লাল সোয়েটার পরা অন্য গুন্ডাটি এবার মুখ খুলল। মুখ খুলতে বুঝলাম সামনের ওপরের দুটো দাঁত ভাঙা। তোমার কিওরলের শিশিটা দিয়ে দাও, আমরা চলে যাব। আমার কোটের সাইড পকেটে অক্সি স্প্রে ক্যানটাই শুধু আছে। সেদিন আমার দুই বন্ধুকে দেখানোর পর আর পকেট থেকে বার করা হয়নি। বললাম, সে তো হোটেলে আছে, এখানে তো আমরা নিছক বেড়াতে এসেছি। দ্বিতীয় গুন্ডা এবার চিবিয়ে চিবিয়ে বলল, তাহলে তুমি চলো হোটেলে, এরা এখানে থাকবে। আমাদের হাতে মালটা তুলে দিয়ে তোমার ছুটি। আমি বসা অবস্থায় দাঁড়িয়ে থাকা অ্যান্ডারসনের চোখাচোখি করলাম। তারপর ওর চুরুটটা দেখলাম, আবার ওর দিকে তাকালাম। আশা করি ও বুঝলো আমি কি করতে যাচ্ছি। ওঠে বড় দাদু, আমার হাতে বেশি সময় নেই। আরে আমি নিউম্যানের হাতে হাত রেখে হালকা চাপ দিয়ে বললাম, উইলি, একটু অপেক্ষা করো, আমি আসছি। তারপর অ্যান্ডারসনের দিকে তাকিয়ে বললাম, অ্যান্ডি, আমি এক্ষুনি আসছি, আর তুমি এত চুরুট খেও না, ছুঁড়ে ফেলে দিও। আমি এবার বেঞ্চি থেকে ওঠার সময় আমার ডান হাত আমার ডান দিকের কোটের পকেটের সামনে নিয়ে গেলাম। কলেজে ভালো লন টেনিস খেলতাম, আর অ্যান্ডারসন ওর ছাত্র বয়সে ইন্টার কলেজ লেভেলে চ্যাম্পিয়ন ছিল। পরবর্তী ঘটনা প্রমাণ করল আমাদের দুজনেরই রিফ্লেক্স এখনো মন্দ নয়। আমি চেঁচিয়ে উঠলাম, থ্রো অ্যান্ডি! পরের দুটি ঘটনা ঘটল প্রায় একসাথে। অ্যান্ডারসন তার জ্বলন্ত চুরুট ছুঁড়ে দিল ওপরে, আর আমি বিদ্যুৎ গতিতে কোটের পকেট থেকে আমার অক্সি স্প্রে বার করে গুন্ডা দুটোর দিকে তাক করে বোতাম টিপে দিলাম। অ্যান্ডারসন চুরুট ছুঁড়ে দিয়েই ওর পেছন দিকে ঝাঁপ দিয়েছিল, আর নিউম্যান বেঞ্চিতে বসা অবস্থায় ডাইভ দিয়ে ওর পাশের মাটিতে পড়ল। কি হচ্ছে কিছু বুঝে ওঠার আগেই গুন্ডা দুটো দেখল প্রায় ওদের মুখের সামনেই পড়ন্ত চুরুটের ফুলকি বাতাসে 3 গুণ বেশি অক্সিজেন পেয়ে এক গোলাকার আগুনের বলে পরিণত হলো। নিজেদের মুখ বাঁচিয়ে ওরা তখন পালাতে ব্যস্ত। মাটিতে ডাইভ দেওয়া নিউম্যান ওর হাতের কাছে পলায়নরত লাল সোয়েটারের হাঁটু পেয়ে তাতে লাগালো এক বিরাশি শিক্ষার ঘুষি। একটা আর্তনাদ করে লাল সোয়েটার প্রায় মাটিতে পড়ে যেতে যেতে কোনো ক্রমে সামলে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে পালালো। ওর স্যাঙ্গাত পালিয়েছে আগে। পেন্সথোর্পের ন্যাচারাল পার্ক থেকে ফেরার সময় গাড়িতে অ্যান্ডারসন শুধু একটা কথাই বলল, শঙ্খ, দ্য ওল্ড চ্যাপ, সাবধানে থেকো, খেলা তো শুরু হয়ে গেছে। চৌঠা জানুয়ারি। আমি এখন নরফোক কাউন্টি হসপিটালে ভর্তি এবং আগের চেয়ে অনেকটাই ভালো আছি। অন্তত বিছানায় বসে ডায়েরি লিখতে পারছি। ডক্টর অ্যালেন সেলার্স বলেছেন সব কিছু সন্তোষজনক মনে হলে আমায় পরশু ছেড়ে দেবেন। হাসপাতালে ভর্তির কারণ আমার মাথার ডান দিকে একটা চোট। যা যা ঘটল এবার গুছিয়ে লিখে রাখি। 2রা জানুয়ারি পূর্ব নির্ধারিত মতোই আমার যাওয়ার ছিল লন্ডনে বিবিসি টিভি নিউজ সার্ভিসের অফিসে।
4 জন আমন্ত্রিত বৈজ্ঞানিকদের আলোচনা সভায় যোগ দিতে। এটি রেকর্ড করা হবে এবং ওই দিনই রাত 10:20-তে দ্য ইনক্রেডিবল ওয়ার্ল্ড অফ সায়েন্স অনুষ্ঠানে দেখানো হবে। সকাল 11:15টায় বেনেডিক্ট এসে জানায় আমায় লন্ডন নিয়ে যাবার গাড়ি এসে গেছে। ফোর্ড ফিয়েস্তা গাড়িটার পেছনের সিটে আমি একা বসে। আমার ব্রিফকেসটা খুলে কোলের ওপর রেখে সব দেখে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কিনা। আমার গবেষণা সংক্রান্ত কিছু কাগজপত্র আমি সঙ্গে নিয়ে যাচ্ছি আলোচনার সুবিধের জন্য। আর আমার কিওরল বড়ির একটা শিশি আমার কোটের ভেতরের পকেটে। এটা বিবিসির অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডিরেক্টর টেড ব্লাইটন বিশেষভাবে অনুরোধ করায় নিয়ে যাচ্ছি। আলোচনার একটা অংশ আমার আবিষ্কার কিওরল নিয়েই। টেড ফোনে বলেছিল, আমার দৃঢ় বিশ্বাস প্রফেসর, আপনার কেরলের শিশিটা আপনি হাতে ধরে আছেন আর এর ক্লোজার শট অনুষ্ঠানটাকে একটা অন্য মাত্রা এনে দেবে। আমি আর কি বলবো, ভদ্রতা করে বললাম, এইসব টেড তুমিই ভালো বুঝবে, আমি বড়ির শিশি সঙ্গে নিয়ে আসব। এই বলে ফোন রেখে দিয়েছিলাম। গাড়ি প্রায় ঘণ্টাখানেক চলার পর খেয়াল করলাম পথের 2 দিকের বসতি আরও ঘন হবার বদলে অনেক কমে এসেছে। থেকে থেকেই মাঠ জঙ্গল এসব পড়ছে। একটা ছোট লেভেল ক্রসিংও পেরিয়ে এলাম। ড্রাইভারকে জিজ্ঞেস করে যা বুঝলাম, আমরা ইংল্যান্ডের উত্তর পশ্চিম দিকে ক্যাম্বিয়া অঞ্চলে অবস্থিত ছোট শহর অ্যাম্বেলসাইডের দিকে চলেছি। তার উপর নাকি এমনটাই নির্দেশ দেওয়া আছে। অ্যাম্বেলসাইড তো ডেভিড কালহানের বাড়ি। চেঁচামেচি করে কোনো ফল হবে না জানি, তাই আমি চুপচাপ বসে রইলাম। গাড়ি যখন ডেভিড কালহানের বাড়ি পৌঁছল তখন বেশ বেলা হয়ে গেছে। দোতলা ছড়ানো বাড়ি ও গ্যারেজ। বাড়িটার সামনের দিকটাই শুধু দেখতে পাচ্ছি, পেছনে নিশ্চয়ই আরও বিস্তৃত। আর দেখতে পাচ্ছি বাড়ির সামনে একটা ক্যালাথিয়া গাছের ঝোপের পাশে দাঁড়িয়ে আছেন আমার অনুমান ডেভিড কালাহান। গাড়ি থেকে নামার পর কয়েকটা কথায় নিঃসন্দেহ হলাম যে আমার অনুমানই ঠিক। ডেভিড কালাহানকে দেখতে একজন 50 ঊর্ধ্ব জাদুকরের মতো, একজন বৈজ্ঞানিকের মতো মোটেও নয়। উচ্চতায় 6 ফুট ছাড়িয়ে যায়। মুখটা লম্বাটে, টানা টানা চোখ, খাড়া নাকের নিচে বেশ যত্ন করে ছাঁটা একটা সরু গোঁফ আছে। এক মাথা কাঁচা পাকা ব্যাক ব্রাশ করা চুল। কর্ডুরয়ের স্যুট পরিহিত ডেভিড কালাহান আমায় হাসি মুখে অভ্যর্থনা করলেন। ঘরের ভেতর সোফায় 2 জন মুখোমুখি বসার পর ডেভিড হাত তুলে সারেন্ডারের ভঙ্গিতে বলল, ক্ষমা করো প্রফেসর, আমার যে ভালো কেউ জানে না যে তোমার ব্যাপারটা হ্যান্ডেল করার ব্যাপারে আমি একটু হঠকারিতা করে ফেলেছি। কিন্তু যে কোনো কারণেই হোক সেইন তোমায় ঠিক বোঝাতে পারছিল না যে তোমার এখানে আসাটা আমার পক্ষে কতটা জরুরি। আমি শান্তভাবে বললাম, সেসব কথা পরে হবে, আগে আমায় একটু কফি খাওয়াতে পারো? ডেভিড তড়াক করে উঠে পড়ে লজ্জিতভাবে বলল, ওহ ক্রাইস্ট, আই এম সো সরি প্রফেসর, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। বেশ কয়েক রকমের কেক, ক্রয়সান্ট, কুকিজ ও ধুমায়িত কফি নিয়ে সামনের কাঁচের টেবিলের ওপর যিনি সাজিয়ে রাখলেন, অল্প বয়স্ক ঈষৎ স্থূলকায় এই মেক্সিকান মহিলা, সম্ভবত পরিচারিকা। কফির কাপে চুমুক দিতে দিতে ডেভিডকে বললাম, ধন্যবাদ, কফির প্রয়োজন ছিল। এবারে বলো শুনি, তোমার আমায় এত কি ভীষণ প্রয়োজন? ডেভিড আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, প্রফেসর, বৈজ্ঞানিক মহলে তুমি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব, একজন জীবন্ত কিংবদন্তি।
তোমার চমকপ্রদ আবিষ্কারগুলোর পেছনে সমাজের প্রতি তোমার একটা দায়িত্ববোধ প্রচ্ছন্ন থাকবে, এইটুকু কি আমরা আশা করতে পারি না? আমি ডেভিডের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইলাম। ডেভিড বলে চলল, তোমার সর্বরোগহারা কিওরল গোটা পৃথিবীর স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত ওষুধ কোম্পানিগুলোর দরজায় তালা ঝুলিয়ে দিতে পারে। কোটি কোটি মানুষ বেকার হতে পারে, বিশ্ব অর্থনীতি ধসে যেতে পারে। আমি কফিতে শেষ চুমুক দিয়ে কাপ টেবিলে নামিয়ে রেখে বললাম, ডেভিড, তুমি নিজে বৈজ্ঞানিক। তুমি এটা ভালো করেই জানো, বৈজ্ঞানিক শুধু বিজ্ঞানের অগ্রগতিটাই চেষ্টা করে। যে কোনো আবিষ্কারের ভালো ও খারাপ দুটো দিকই থাকবে, কিন্তু সেটা দেখবে অন্য ব্যক্তি, অন্য বিভাগ, অন্য দপ্তর। আমরা শুধু গবেষণা করে যাব। আর তাছাড়া কিওরলের পেটেন্ট তো আমি বিক্রি করিনি এখনো। ডেভিড উঠে দাঁড়িয়ে পায়চারি করতে করতে বলল, না, এখনো করনি। বাট হু নোজ হোয়াট প্রফেসর এস.এস. সেন মে ডিসাইড ইন ফিউচার। আমি শান্তভাবে বললাম, একজন বৈজ্ঞানিক হিসেবে তুমি আমাকে বৈজ্ঞানিক চালেই মাত করবে, এটাই তো আশা করব। দ্যাট আই হ্যাভ, প্রফেসর। আমি এবার বেশ আশ্চর্য হয়ে বললাম, তুমি বলছো তুমি এমন রোগের সন্ধান পেয়েছো যা আমার কিওরলেও সারবে না? ইয়েস ইয়েস। কথাটা এলো ডেভিডের মুখ থেকে নয়, পেছনে এসে দাঁড়ানো সেইন হুয়ানের মুখ থেকে। ছোটখাটো চেহারার সেইন কখন এসে দাঁড়িয়েছে টের পায়নি। ডেভিড সেইনের উপস্থিতিকে ভ্রুক্ষেপ মাত্র না করে বলল, রিও ভাইরাস তো জানোই প্রফেসর, সরীসৃপদের মৃত্যুর কারণ ঘটায়। সেই ভাইরাসকে আমি নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছিলাম আমার 26 বছর বয়সে। আর তোমার কিওরলকে সাহায্য করতে আমায় ঠিক উল্টো কাজটাই করতে হয়েছে। একটি বিশেষ ভাইরাসকে আরো বেশি শক্তিশালী করতে হয়েছে। দ্য ভাইরাস কামস ফ্রম আবাদ। গর্জে উঠল ডেভিড। ও শাট আপ ইউ ইডিয়ট! আমার কথার মধ্যে তুমি কথা বলবে না। তারপর আমার মুখোমুখি সোফায় বসে বলল, বাদুর সম্পর্কে তুমি কি জানো প্রফেসর? আমি তো ভাইরোলজিস্ট নই, তবে এটুকু জানি বাদুরের পেট নানান মারাত্মক ভাইরাসের আঁতুড়ঘর। তাতে বাদুরের কোনো ক্ষতি হয় না, কিন্তু ডেভিড কালহান উত্তেজিতভাবে বলল, কিন্তু মানুষের হয়। বাদুরের শরীর থেকে একটি বিশেষ ভাইরাসকে নিয়ে আমি তাকে আরও শক্তিশালী করেছি, যে ভাইরাস মানুষের শরীরে ক্ষণে ক্ষণে নিজের রূপ বদলাবে, যে চরিত্র বদলাবে এত দ্রুত যে প্রতিষেধককে বার করতে পারবে না। আমি ডেভিডের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলাম, এই জঘন্য কাজটা তুমি আমায় টেক্কা দেবার জন্য করেছো, নাকি বিভিন্ন ওষুধ কোম্পানির কথায়, তাদের মুনাফার কথা ভেবে? একটু আগে তুমিই না বললে প্রফেসর যে কোনো আবিষ্কারের ভালো ও খারাপ দুটো দিকই থাকবে, কিন্তু সেটা দেখবে অন্য ব্যক্তি, অন্য বিভাগ, অন্য দপ্তর। কি চাও তুমি? ডেভিড উঠে দাঁড়িয়ে বলল, শোনো প্রফেসর, আমার বাড়ির পেছনেই আমার ল্যাব। এসো, আমার ভাইরাস, যার নামকরণ করেছি DK01, তার হিউম্যান ট্রায়াল অর্থাৎ মানুষের উপর প্রয়োগ পরীক্ষা সম্পূর্ণ হয়নি। ফর দ্যাট আই নিড ইউর হেল্প। বাকি কথা ল্যাবরেটরিতে হবে। সাইন, প্রফেসরকে ল্যাবে নিয়ে এসো। ইয়েস ইয়েস। এই বলে ডেভিড গটগট করে ভেতরে চলে গেল। আমি সেইনের সঙ্গে যাওয়ার সময় তার বকবকানি শুনতে লাগলাম। সেইনের মতে ডেভিডের এই আবিষ্কার যুগান্তকারী। একেবারে সাধারণ ইনফ্লুয়েঞ্জার ভেগ ধরে খুব দ্রুত ও সহজে ছড়ায় এই ভাইরাস। শ্বাসনালী দিয়ে প্রবেশ করে ও ফুসফুসে ঘাঁটি গাড়ে এবং খুব অল্প সময়ের মধ্যে সংখ্যা বৃদ্ধি করে
কোটি কোটি ভাইরাস শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে কবজা করে। ডেভিডের ল্যাবে প্রবেশ করে থ হয়ে গেলাম। শুধু আধুনিক বললে খুব কম বলা হয়। যে কোনো উন্নত দেশের আধুনিকতম ল্যাবরেটরির সাথে পাল্লা দিতে পারে এই গবেষণাগার। এর পেছনে পয়সা ঢালছে যে অনেক বড় বড় ওষুধ কোম্পানির একটা মিলিত কংগ্লোমারেট, সেটা আর বলে দিতে হয় না। বিশাল ঘরের একদিকে সম্পূর্ণ কাঁচের দেওয়াল দিয়ে ঘেরা একটা ছোট ঘর, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। তার মধ্যে শায়িত এক ব্যক্তিটি বয়স্ক ও বেশ অসুস্থ, এটুকু বোঝা যাচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক। ডেভিড শায়িত লোকটির দিকে আঙুল দেখিয়ে বলল, হিউম্যান ট্রায়ালের জন্য একজন ভলান্টিয়ার। আমি সৌভাগ্যবান। কি বলো প্রফেসর? একটা চার্ট দেখে বলল, তোমায় ব্রিফ করি প্রফেসর। 6 দিন আগে DK01 ভাইরাস ওর শরীরে ইনজেক্ট করা হয়েছে। 36 ঘন্টার মধ্যে হাই ফিভার, কাশি, 5 দিনের মাথায় শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া শুরু হয়। এই মুহূর্তে অক্সিজেন স্যাচুরেশন খুব নিচে, ভেন্টিলেশনে রয়েছে। এবার তোমার কাজ করার পালা প্রফেসর। আমি নিশ্চিত তোমার আবিষ্কার তোমার সঙ্গেই আছে। আমার পিছনে দাঁড়ানো সেইন বলল, ইয়েস ইয়েস। ডেভিড একটা ছোট কাবার্ড দেখিয়ে বলল, এসো, আমরা প্রোটেক্টিভ পোশাক, মাস্ক সব পরে নিয়ে ভেতরে ঢুকবো। সামান্য অসাবধান হলেই কিন্তু ভাইরাসের আক্রমণ থেকে আর রেহাই নেই। সেই কারণেই বোধহয় এই ভাইরাস তুমি বেছে নিয়েছ। ডেভিড চুপ করে থাকলেও সেইন হেসে উঠল। ইএস ইএস। ল্যাবে ঢোকার দরজা খোলার শব্দ হলো। সেই কফি কেক পরিবেশন করা মেক্সিকান মহিলা ভীতু মুখে খোলা দরজার সামনে দাঁড়িয়ে। ডেভিড গর্জে উঠল, বেরেন না, বাইরে থাকো আর দরজা বন্ধ করে দাও, বেরো। ভেরেন্না নামক মহিলাটি আমায় করুণ দৃষ্টিতে দেখতে দেখতে তাড়াতাড়ি আবার দরজা বন্ধ করে দিল। আমরা সবাই পুরোদস্তুর পিপিই পরে, মাথায় এক ধরনের বিশেষ মুখোশ পরে কাঁচের ঘরের ভেতর ঢুকলাম। এই মুখোশে গোটা মুখ কাঁচের আস্তরণে ঢাকা থাকে। শুধু শ্বাস প্রশ্বাস চলার জন্য রয়েছে 6টি ফিল্টার আস্তরণযুক্ত ছিদ্রপথ। আমাদের 3 জনকে দেখতে লাগছিল অনেকটা মহাকাশচারীর মতন। গোটা ল্যাবটি তো বটেই, এই ঘরটিও শীততাপ নিয়ন্ত্রিত। তবুও দেখলাম রোগীর কপালে বিন্দু বিন্দু ঘাম, অর্ধ অচৈতন্য হয়ে রয়েছেন। মুখোশের জন্য কথা বলতে বেশ অসুবিধে হলেও আমি ডেভিডকে বললাম, মেডিকেশনের ফাইলটা একবার দেখতে পারি? ডেভিড কাঁধ নাচিয়ে বলল, নো ফাইল, নো মেডিসিন গিভেন। আমি চাই শুধু তোমার কিওরল দেওয়া হোক। একটা মানুষকে এই মারাত্মক ভাইরাস সংক্রমণ দিয়ে অসুস্থ করে এইভাবে ফেলে রেখেছে। কোনো ওষুধ দিয়ে অন্তত তার কষ্ট লাঘবের চেষ্টাও করেনি। ডেভিড কি উন্মাদ? পিপিই পোশাকের বাইরের পকেটে আমি কিওরলের শিশি রেখেছিলাম। সেইন, রোগীর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে মুখটা একটু ফাঁক করাও। সেইনের গ্লাভস পরিহিত হাতে রোগীর মুখ একটু ফাঁক পড়তেই আমি আমার আবিষ্কৃত সর্বরোগের উপশমের ওষুধ কিওরলের 4টি বড়ি রোগীর মুখে দিয়ে দিলাম। সেইন আবার অক্সিজেন মাস্ক পরিয়ে দিল। আমরা সবাই ঘর থেকে বেরিয়ে এলাম। তারপর প্রত্যেকেই সমস্ত জীবাণু মারণ অতিবেগুনি রশ্মি নিক্ষেপকারী একটি যন্ত্রের সামনে 1 মিনিট করে দাঁড়ালাম। ল্যাবের বাইরে বেরিয়ে এসে ডেভিড আমায় জিজ্ঞেস করল, আমার ওষুধ কাজ দিচ্ছে কিনা কতক্ষণে জানা যাবে? সঠিক উত্তর 4 থেকে 6 ঘন্টা হলেও আমি বললাম 20 থেকে 40 ঘন্টা, কারণ আমার কিছুটা সময় দরকার এখন। ডেভিড বলল, তুমি আমার অতিথি প্রফেসর। যতক্ষণ না নিশ্চিত হচ্ছি যে
আমার DK01 ভাইরাসকে কাবু করার শক্তি তোমার কিউরলের নেই, ততক্ষণ তো সাইন তুমি প্রফেসরকে গেস্ট রুম দেখিয়ে দিয়ে বিদায় হও। আমার পরিচারিকা ভেরেন্না তোমার খেয়াল রাখবে প্রফেসর। সি ইউ লেটার। গেস্ট রুমটা বাড়ির বাঁদিকের বাগানের সংলগ্ন। আমায় রুমে পৌঁছে দিয়ে অতি বিনয়ী সেইন মাথা ঝুঁকিয়ে আমায় বিদায় জানিয়ে চলে গেল। সন্ধে চলে গিয়ে রাত নামছে। গেস্ট রুমের ঘড়িতে সময় 9:12। আমি ঘরের একদিকে রাখা একটি সোফায় বসে গভীর চিন্তায় মগ্ন হলাম। ডেভিড যে বৈজ্ঞানিকের রূপধারী এক শয়তান, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই মারাত্মক ভাইরাস যদি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে যে কি হবে তা ভাবতেও আমার গা শিউড়ে উঠছে। নানান রকমের রোগ, রোগের জটিলতা ও মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। বিশ্বের তাবড় ওষুধ কোম্পানিগুলো লাভ করবে বিপুল অর্থ, আর তার একটা অংশ পেয়ে ফুলে ফেঁপে উঠবে ডেভিড, সেইন ও এদের পেছনে থাকা লোকেরা। কে জানে, তখন ডেভিডই আবার এই ভাইরাসের প্রতিষেধক বার করে আরও মুনাফা লুটবে হয়তো। আচ্ছা, চায়নাও কি এর সঙ্গে জড়িত? সেইন কি চায়নার এজেন্ট? গোটা বিশ্বকে রোগে দুর্বল ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে শক্তিমান হতে চায়। আমার দুই বন্ধু অ্যান্ডারসন ও নিউম্যানের অভাবটা এখন বোধ করছিলাম, আর সেই সাথে মনে পড়ে যাচ্ছিল মধুপুরের নিরিবিলি দিন ও শান্তিতে গবেষণা চালানোর কথা। আমি একজন সামান্য বৈজ্ঞানিক। এইসব জটিল ষড়যন্ত্র, আন্তর্জাতিক চক্র ও বিপুল অর্থবান শত্রুর সঙ্গে আমি কিভাবে লড়ব? একমাত্র উপায় হলো কিওরল। আমার ওষুধ যদি কাজ দেয় তাহলে। পালাও প্রফেসর, পালাও! আমার ভাবনায় ছেদ পড়ল। ডেভিডের বাড়ির পরিচারিকা ভেরেন্না ভয়ার্ত মুখ নিয়ে আমার ঘরে প্রবেশ করেছে ও স্প্যানিশ ভাষায় আমায় পালাতে বলছে। কেন ভেরেন্না? ভেরেন্না আরও এগিয়ে এসে যা বলল তা হলো, তুমি যাকে ডেভিড কালাহান বলে চেনো, সে আদপি ডেভিড নয়। সে তার ছোট ভাই মাইকেল কালাহান। মাইকেল নিজেও বৈজ্ঞানিক হলেও সে তার দাদার মতো নামই তো নয়, সৎও নয়। অনেক টাকা করার লোভ তাকে পাগল করে দিয়েছে। তাহলে ডেভিড কোথায়? ডেভিডকে অসুস্থ করে ওরই ল্যাবের আইসিইউতে ওর ওপরে পরীক্ষা চালাচ্ছে মাইকেল। আমি মনে মনে মাইকেলের শয়তানি বুদ্ধির তারিফ না করে পারলাম না। দাদা ডেভিড মারা গেলেও মাইকেল খুব সহজেই এই গল্পটা চালিয়ে দিতে পারবে যে একটা ভয়াল ভাইরাস নিয়ে গবেষণা করার সময় নিজের ওপর তার প্রতিক্রিয়া দেখতে গিয়ে ডেভিড মারা গেছেন। ভেরেন্না খুব উত্তেজিত হয়ে বলতে লাগলো, আমি স্প্যানিশ ছাড়া আর কোনো ভাষা বুঝি না, শুধু ইংরেজি সামান্য বুঝতে পারি, বলতে পারি না মোটেও। তাই হয়তো অন্য কাজের লোকদের ছাড়িয়ে দিলেও মাইকেল সাহেব আমায় ছাড়াননি। ঈশ্বরের অশেষ কৃপা প্রফেসর যে তুমি স্প্যানিশ বোঝো। আমার খুব সুবিধে হলো। আমি অবশ্য ঠিক করেছিলাম যে তোমায় যে করেই হোক আমি সাবধান করবই। তুমি পালিয়ে যাও, এরা ভয়ঙ্কর লোক। এরা ডেভিড সাহেবকে মারবে, তোমাকেও মারবে। এই বলে ভেরেন্না কাঁদতে লাগলো। শান্ত হও ভেরেন্না, শান্ত হও। শোনো ভেরেন্না, তোমায় কয়েকটা কাজ করতে হবে খুব সাবধানে ও ঠান্ডা মাথায়, পারবে? ভেরেন্নার চোখের জল মুছতে মুছতে সাগ্রহে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। মাইকেল কখন ঘুমোয়? সাহেব 10টা নাগাদ ডিনার সেরে ওনার লাইব্রেরিতে চলে যান। 10:30টায় ওনাকে কফি দিই। তারপর ঘণ্টাখানেক উনি সুরাপান ও পড়াশোনা দুটোই করেন। ওনার লাইব্রেরিতেই শোবার ব্যবস্থাও আছে।
কখনো সেখানেই, কখনো শোবার ঘরে গিয়ে শুয়ে পড়েন 12টার মধ্যেই। আমি চোখ বুজে খানিকক্ষণ ভাবলাম, এরকম বিপাকে আর কি কখনো পড়েছি? মনে হয় না। আমার এত কিছু আবিষ্কারের কোনোটাই তো সঙ্গে নেই যা কাজে লাগানো যায়, শুধু কিওরল বাদে। না, আর একটা জিনিস আছে। আমার আবিষ্কৃত ঘুমের বড়ি সম্বলিন আছে আমার ব্রিফকেসে। শোনো ভেরেন্না, তোমার কোনো ভয় নেই। তোমার শুধু দুটো কাজ করতে হবে। আমি সেলফোন ব্যবহার করি না, কিন্তু এখন আমায় একটা ফোন করতে হবে। তুমি সেই ব্যবস্থা করে দাও। আর এই নাও, এই বড়িগুলো গুঁড়ো করে মাইকেলের কফির সঙ্গে মিশিয়ে দিও। এই বলে আমার সম্বলিনের 6টা বড়ি ভেরেন্নার হাতে দিলাম। ভেরেন্না 5 মিনিট বাদেই আমায় একটা মোবাইল ফোন এনে দিয়ে বলল, এটা আমার ব্যক্তিগত ফোন প্রফেসর, তুমি এটা ব্যবহার করো। আমি ওর কাছ থেকে এই বাড়ির ঠিকানা জেনে নিয়ে ফোন করলাম আমার হোটেলে বেনেডিক্টকে। তাকে অল্প কথায় সব বুঝিয়ে দিয়ে বললাম অ্যান্ডারসন ও নিউম্যানকে জানাতে ও এক্ষুনি পুলিশ নিয়ে এখানে চলে আসতে। ভেরেন্না তার ফোন ফেরত নিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। মাইকেল ডিনারের জন্য আমায় ডেকে পাঠিয়েছিল ভেরেন্নাকে দিয়ে। আমি বলে পাঠিয়েছি আজ আর ডিনার করব না, খিদে নেই। এখন শুধুই প্রতীক্ষা। নরউইচ থেকে অ্যান্ডারসনদের আসতে সময় লাগবে। গাড়িতে প্রায় 5 ঘন্টার বেশি পথ। যদি না ওরা এই অঞ্চলের পুলিশকেও খবর দেয়। ঘড়িতে 11:15। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল কয়েকবার। বাড়ির কুকুর। একজন লোকের ধমকের মৃদু আওয়াজ কানে এলো। সম্ভবত কুকুরের মালিক। একটা নাইটজার পাখি কয়েকবার ডাকল। বাগানের দিক থেকে ঝিঝির ডাক আসছে। মাইকেল কি সম্বলিন দেওয়া কফি খেলো? আমায় একবার ল্যাবে গিয়ে ডেভিড কালাহানের শারীরিক অবস্থা দেখতেই হবে। আমার কিওরলে কাজ দিচ্ছে কিনা এটা জানা বিশেষ প্রয়োজন। ল্যাবরেটরির দরজা কি খোলা থাকে? ভেরেন্নাকে জিজ্ঞাসা করা হয়নি। ঘর থেকে বেরিয়ে বাগান পেরিয়ে বাড়ির বসবার ঘরে ঢুকলাম। শুধু একটা স্ট্যান্ড ল্যাম্প জ্বলছে। ল্যাম্প শেডের জন্যে পুরো ঘর জুড়ে আলো আঁধারির খেলা। আমার পায়ে গেস্ট রুমে রাখা রাবার স্যান্ডেল। আওয়াজ যতটা কম হয় ততই ভালো। ল্যাবরেটরি যেতে গেলে বসবার ঘর পেরিয়ে আরও বেশ কয়েকটা ঘর পার করে লম্বা করিডোর দিয়ে যেতে হবে বাড়ির পেছন দিকে। লাইব্রেরি নিচেই নয়, তাহলে বোধহয় উপরে। আমি অন্ধকার করিডোর পেরিয়ে যতটা সম্ভব নিঃশব্দে এসে পৌঁছলাম ল্যাবরেটরির দরজার সামনে। বন্ধ দরজার হাতলে চাপ দিলাম। খোলা আছে। কাবার্ড থেকে পিপিই বার করে পড়ে নিয়ে ঢুকলাম আইসিইউ কক্ষে। বিছানায় শায়িত খ্যাতনামা ভাইরোলজিস্ট ডেভিড কালাহান। গায়ে জ্বর অনেকটাই কম, 101, আর শ্বাস প্রশ্বাস এখন অনেকটাই স্বাভাবিক। ডেভিডের জ্ঞান ফিরেছে। ও ফ্যালফ্যাল করে চেয়ে আছে আমার দিকে। আমি কি বলবো ভেবে পেলাম না। ডেভিড কালাহান তার ভাইয়ের কুকীর্তির কথা ভালোই জানেন। আমি আর কি বলবো। আমার ওষুধে যে কাজ দিচ্ছে এইটিই আমার কাছে আনন্দের। ডেভিডের দৃষ্টি ততক্ষণে ঘরের একটি বিশেষ দিকে ঘুরে গেছে। ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম সার্ভিলেন্স ক্যামেরা লাগানো আছে দেওয়ালে, বেশ উঁচুতে। আমি ডেভিডের হাত ধরে মৃদু চাপ দিয়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম। ইঙ্গিতে বললাম বিশ্রাম নিতে। আইসিইউ থেকে বেরিয়ে অতিবেগুনি রশ্মির সামনে মিনিটখানেক দাঁড়িয়ে আমার পিপিই পোশাক খুলছি, ঠিক তখন ল্যাবে প্রবেশ করল মাইকেল। অতিথি যখন চোরের মতো আচরণ করে
তখন তাকে চোরের শাস্তি দেওয়াটাই কি উচিত নয় প্রফেসর? তোমার বর্তমান গবেষণায় আমার ওষুধ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি নিজে থেকে ল্যাবে এসে কি রোগীর অবস্থা পরীক্ষা করতে পারি না? মাইকেলের দৃষ্টি ঘুরে গেছে আইসিইউ ঘরের কাঁচের দেওয়ালের দিকে, কিন্তু মাইকেলকে দেখে মনে হচ্ছে চোখ তাকে বেশ কষ্ট করেই খুলে রাখতে হচ্ছে। তার মানে আমার সম্বলিন সে খেয়েছে। খুব বেশিক্ষণ মাইকেল জেগে থাকতে পারবে না। মনে মনে ভেরেন্নাকে ধন্যবাদ দিলাম। মুখে বললাম, তুমি জানলে খুশি হবে না জানি, কিন্তু আমার মনে হয় আমার ওষুধে কাজ দিচ্ছে। আমার অনুমান তোমার দাদা ডেভিড আর 24 ঘন্টার মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। আর তাই যদি হয় তাহলে DK01 ভাইরাস শরীরে ঢুকে অন্যান্য রোগের সৃষ্টি করার আগেই তাকে খতম করা সম্ভব হবে। প্রয়োজনে আমার কিওরল তৈরির ফর্মুলা আমি সব দেশকে বিনামূল্যে দেব মাইকেল। শুধু বিক্রি করার জন্য পৃথিবীতে রোগকে পুষে রাখার চেয়ে বড় অপরাধ আর কিছু হয় না। মধুপুরে অনেক ভোরে উঠে আমি হাঁটতে বেরোই। সূর্যোদয়ের সময় আকাশ জুড়ে যে কত রঙের খেলা চলে তা দুচোখ ভরে দেখি। মাইকেলের মুখে দেখলাম সেই রকম বিভিন্ন রঙের খেলা, জ্বলন্ত চোখে উন্মাদের রাগ। এদিকে প্রচণ্ড ঘুমে মুখের মাংসপেশি শিথিল হয়ে আসছে। দাঁতে দাঁত পিষে এবার মাইকেল যেটা করল সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কাবার্ডের ওপর রাখা দুটো ভারী পিতলের পেপারওয়েটের একটা তুলে নিয়ে সজোরে ছুঁড়ল আমার দিকে। মাথার ডান দিকে প্রচণ্ড আঘাত ও আমার মেঝেতে পড়ে যাওয়ার মধ্যে ছিল মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান। চোখে পুরো অন্ধকার নেমে আসার আগে যেন দেখলাম মাইকেলের ঝাপসা অবয়বটাও ঝুপ করে মেঝেতে পড়ে গেল। নয়ই জানুয়ারি, আগামীকাল দেশে ফেরার প্লেনে উঠব। আমি এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার থেকেও বড় খবর হলো ভাইরোলজিস্ট ডেভিড কালাহান সম্পূর্ণ সেরে উঠেছেন, আর তার ছোট ভাই মাইকেল কালাহান এখন জেলে। পুরোপুরি জ্ঞান হারানোর আগে আমি ঠিকই দেখেছিলাম আমায় জখম করে মাইকেলও সংজ্ঞা হারায়। 6টা সম্বলিনের বড়ি আর অতটা উত্তেজনা তার স্নায়ু নিয়ে উঠতে পারেনি। অবশ্য তার অল্প পরেই সেখানে পৌঁছয় নিউম্যান, অ্যান্ডারসন, বেনেডিক্ট ও নরউইচ কাউন্টির পুলিশ টিম। দোভাষীর মাধ্যমে ভেরেন্নার বক্তব্য পুলিশ নথিভুক্ত করেছে, নিয়েছে ডেভিডের জবানবন্দিও। সেইনকে পাওয়া যায়নি, সে পলাতক। গতকাল ষাটোর্ধ্ব ডেভিড এসেছিলেন আমার হোটেলে আমায় ধন্যবাদ জানাতে। সঙ্গে এসেছিল ভেরেন্না তাঁর খেয়াল রাখার জন্য। নিজের ভাইয়ের কুকীর্তির জন্য ডেভিড যতটা লজ্জিত তার চেয়ে অনেক বেশি ব্যথিত। ডেভিড বললেন, দোষটা আমারই ছিল শঙ্খ। ছোট ভাইয়ের প্রতি আমার অপত্য স্নেহ আমায় অন্ধ করে দিয়েছিল। তার ছোটোখাটো অনেক ত্রুটি আমার চোখে পড়েনি, পড়লে আজ এই দিন হয়তো দেখতে হতো না। আমি ভেরেন্নাকে তার সাহায্যের জন্য ধন্যবাদ দিয়ে আমার কিওরলের শিশিটা উপহার দিলাম। আজ বাকি দিনটা আমার 2 বিজ্ঞানী বন্ধুর সাথে আড্ডা মেরে কাটাবো ভাবছি। এপ্রিল, একটি চিঠি পড়ে খুবই বিচলিত হলাম। চিঠিটা এসেছে সুদূর চায়নার স্যাংদং এলাকার একটি ছোট শহর থেকে। পত্রপ্রেরক হল সেইন হুয়ান। মাইকেল কালাহানের DK01 ভাইরাস স্যাম্পেল নিয়ে চায়নার কোনো একটি ল্যাবে কাজ চলছে এবং কিওরল গোত্রের কোনো আবিষ্কার যাতে সেই ভাইরাসকে কাবু করতে না পারে তার জন্য DK01কে ততটাই শক্তিশালী করে তোলা হবে। এই হলো চিঠির বক্তব্য। দক্ষিণের জানালা দিয়ে একটা পেঁপে গাছের খানিকটা দেখা যাচ্ছে।
একটা বুলবুল পাখি এসে বসেছে ডালে। এদিকে প্লুটো আমার গায়ে গা ঘষছে। প্লুটোকে কোলে তুলে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। শুনছিলেন প্রফেসর শঙ্খকে চ্যালেঞ্জ। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, সঞ্জিত, সায়ন্তন, সঙ্গীতা, অপু এবং শঙ্খর চরিত্রে গল্প পাঠেছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গপ্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু। কাল গপ্প